আজ আমরা অনুপলব্ধতার এই অবিশ্বাস্য শক্তিটাকেই উন্মোচন করব আর দেখব কিভাবে এটা ব্যবহার করে জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে ফিরিয়ে আনা যায়। তো আসল রহস্যটা কি? ব্যাপারটা আসলে খুব সোজা। যখনই কেউ একটা খোলা বই হওয়া বন্ধ করে দেয়, চারপাশে পৃথিবীটা কেমন যেন দিশেহারা হয়ে পড়ে। দেখুন, সবাই তো আমাদের প্রতিক্রিয়ার জন্য অভ্যস্ত, আমাদের উত্তর পাওয়ার জন্য অভ্যস্ত, আমাদের উপস্থিতির জন্য অভ্যস্ত। যে মুহূর্তে আমরা নিজেদের গুটিয়ে নিই, আমরা আসলে তাদের হাত থেকে চিত্রনাট্যটাই কেড়ে নিই। ব্যাস, খেলাটা বদলে যায় আর নিয়ন্ত্রণটা চলে আসে আমাদের হাতে। চলুন আমাদের আজকের যাত্রার পরিকল্পনাটা দেখে নিই। প্রথমে আমরা সহজলভ্যতার কারাগার থেকে পালাবো। এরপর আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের শক্তি, সেটাকে রক্ষা করব। আমরা নীরবতার অস্ত্র ব্যবহার করতে শিখব, স্বাধীনতার মূল্য দেব এবং সবশেষে আমাদের সত্যিকারের আত্মার পুনর্জন্ম উদযাপন করব। আপনি কি এই যাত্রার জন্য প্রস্তুত? চলুন শুরুতেই সেই অদৃশ্য কারাগারটা নিয়ে কথা বলি, যা আমাদের অনেকেই নিজের চারপাশে তৈরি করে ফেলি। ক্রমাগত সহজলভ্য থাকার কারাগার। আমাদেরকে তো ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে অন্যদের জন্য সবসময় হাজির থাকাটা একটা বিরাট গুণ। কিন্তু এর জন্যে কি মূল্য দিতে হচ্ছে আমাদের? আসুন দেখি কেন এই গুণ আসলে একটা মারাত্মক ফাঁদ। এই কথাটা একটু মনোযোগ দিয়ে ভাবুন তো। অতিরিক্ত সহজলভ্যতা আপনাকে ভালো মানুষ বানায় না, আপনাকে একটা সহজ লক্ষ্যে পরিণত করে। লোকেরা আপনাকে নিংড়ে একদম শেষ করে দেবে, আর তারপর যখন আপনার দেওয়ার মতো আর কিছু থাকবে না, তারা খুব সহজেই সামনে এগিয়ে যাবে। হ্যাঁ, শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু এটাই কঠিন বাস্তব। কখনো কি এমনটা মনে হয়েছে যে আপনি যেন কারো ইমোশনাল এমার্জেন্সি ব্যাটন? যখন তাদের জীবনের সংকট, তারা আপনাকে ফোন করে। যখন তারা ভালো বোধ করে, তারা গায়েব হয়ে যায়। আপনি তাদের কাছে একটা দ্রুত সমাধান, কোনো মানুষ নন, আর এটা প্রতিনিয়ত আপনার শক্তিকে শুষে নিচ্ছে। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ং এটাকে পার্সোনা বলেছেন, মানে সেই মুখোশ যা আমরা সবাই পরি শুধু মানিয়ে চলার জন্য। এটাই সেই মুখোশ যা হাসে যখন ভেতরটা চিৎকার করে কাঁদতে চায়, আর হ্যাং বলে যখন মনটা আসলে না বলতে চায়। একটু গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমরা এই বিরাট মূল্য দিই, কিন্তু এর বিনিময়ে আমরা আমাদের নিজেদের আত্মাকেই হারিয়ে ফেলি। কিন্তু আমরা কেন এ ফাঁদে পা দিই? কারণ আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদটাকেই ভুলভাবে খরচ করে ফেলছি। চলুন এবার জেনে নেওয়া যাক এই মানসিক শক্তি আসলে কি, আর কেন এটাই সবকিছুর চাবিকাঠি। আপনার মানসিক শক্তিকে একটা ফোনের ব্যাটারির মতো ভাবুন। প্রতিটা অপ্রয়োজনীয় তর্ক, প্রতিটা অনিচ্ছাকৃত সাহায্য, প্রতিটা দুশ্চিন্তা, সবকিছুই এই ব্যাটারিকে একটু একটু করে ক্ষয় করে। এখন প্রশ্ন হলো, এই ব্যাটারির কন্ট্রোলটা কার হাতে? আপনার নাকি অন্যদের? যখনই আপনি কোনো অপ্রয়োজনীয় নাটকে আপনার শক্তি নষ্ট করেন, আপনার ব্যাটারিটা লাল সংকেত দিতে শুরু করে। আর যখন আপনি পুরোপুরি নিঃশেষিত, আপনি তখন একটা আহত পশুর মতো। শিকারীরা কিন্তু এই দুর্বলতার গন্ধ মাইল দূর থেকেই পায়, এবং তারা আক্রমণ করতে এক মুহূর্ত দ্বিধা করবে না। তাহলে এর সমাধান কি? একটা অস্ত্র যা আমাদের সবার কাছেই আছে, কিন্তু খুব কম লোকই এটা ঠিকভাবে ব্যবহার করতে জানে: নীরবতা। আর এটা কিন্তু আত্মসমর্পণকারীর নীরবতা নয়, বরং এটা সেই বিজয়ীর কৌশলগত নীরবতা যে জানে ক্ষমতা এখন তার হাতে। জানেন কেন লোকেরা তাদের সব সমস্যা আপনার ঘাড়ে চাপিয়ে দেয়? কারণ আপনি তাদের প্রজেকশনের জন্য একটা খালি ক্যানভাস। তারা আপনাকে একটা আয়না হিসেবে ব্যবহার করে, যাতে তাদের নিজেদের আসল চেহারাটা দেখতে না হয়। যখনই আপনি সেখান থেকে সরে দাঁড়ান, আয়নাটা ভেঙে যায়, আর হঠাৎ করেই তাদের নিজেদের মুখোমুখি হতে হয়। তবে একটা ব্যাপারে সাবধান, ভয়ের নীরবতা আর ক্ষমতার নীরবতাকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একটা হলো আত্মসমর্পণ, অন্যটা হলো নিয়ন্ত্রণ নেওয়া। একটা হলো মাথা নত করা, আর একটা হলো নিজের মাথায় মুকুট পরা। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। দেখুন, প্রকৃত নীরবতা মানে কিন্তু শব্দহীন হয়ে যাওয়া নয়। এটা হলো নিজের শক্তির চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করা। এটা আসলে ঘোষণা করা, তোমার ঝড় আমার ঝড় নয়। এটা আপনার মানসিক স্বাধীনতার এক জোরালো ঘোষণা। এবার আসি কঠিন পর্বে। নিজের স্বাধীনতা ফিরে পাওয়ার একটা মূল্য আছে। কিছু লোক এটা বুঝবে না, কেউ কেউ হয়তো রাগও করবে, কিন্তু বিশ্বাস করুন, যে পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে তার কাছে এই মূল্য কিছুই না। চলুন প্রথম পদক্ষেপগুলো কি হতে পারে তা দেখে নেওয়া যাক। শুরুটা হবে ছোট ছোট বিদ্রোহ দিয়ে। যেমন, সাথে সাথে উত্তর দেবেন না। প্রতিক্রিয়া দেখানোর আগে এক মুহূর্তের জন্য শ্বাস নিন। যে আলোচনা আপনার শক্তি নষ্ট করছে সেখান থেকে বেরিয়ে আসুন। আর সবচেয়ে জরুরি, কোনো অপরাধ বোধ ছাড়াই না বলুন। আপনার নীরবতার জন্য কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই।
আর এখানে কিছু লক্ষণ দেওয়া হলো যা দেখে বুঝবেন যে আপনি ঠিক পথে আছেন। লোকেরা আপনার চারপাশে অস্বস্তিতে পড়বে, তারা আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, আর তারা আপনাকে বলবে তুমি তো অনেক বদলে গেছো। অভিনন্দন, এটা কোনো অভিযোগ নয়, এটা হলো প্রমাণ যে আপনি আপনার শেকল ভাঙছেন। আপনার অপরাধবোধ হবে, নিজেকে স্বার্থপরও মনে হতে পারে, আর এটা খুবই স্বাভাবিক, কারণ আপনাকে সারা জীবন অন্যদেরকে প্রথমে রাখতে প্রোগ্রাম করা হয়েছে। এই অস্বস্তিটাই হলো আপনার পুরনো খাঁচা ভেঙে যাওয়ার শব্দ। এটাকে ভয় পাবেন না, এটাকে উপভোগ করুন। আর এই যুদ্ধের পর কি আসে? বিজয়, পুনর্জন্ম, কারোর অনুমতি ছাড়াই নিজে হওয়ার স্বাধীনতা। এটাই হলো আসল পুরস্কার, এই যাত্রার সত্যিকারের শেষ। আর ঠিক তখনই জাদুটা ঘটে। যে নীরবতা শুরুতে অস্বস্তিকর ছিল, সেটাই গভীর শান্তিতে পরিণত হয়। একাকিত্ব আর শূন্যতা থাকে না, বরং সেটা আপনার নিজের ভেতরের রাজ্যের সিংহাসনে পরিণত হয়। এই কথাটা মনে গেঁথে নিন। আপনি মানুষ হারাবেন, হ্যাঁ, আপনি তাদেরকেই হারাবেন যারা আপনার নতজানু সংস্করণ থেকে এতদিন লাভবান হতো, কিন্তু এর বিনিময়ে আপনি নিজেকে ফিরে পাবেন। আর এটাই তো জীবনের সেরা চুক্তি, তাই নয়? আর এটাই সেই মুহূর্ত যখন সব কিছু বদলে যায়। আপনি আর অন্যের গল্পের পার্শ্বচরিত্র নন, আপনি নিজের গল্পের লেখক। আপনি আর প্রতিক্রিয়া দেখান না, আপনি সৃষ্টি করেন। আপনার বাস্তবতা আপনার ইচ্ছাশক্তি থেকে জন্ম নেয়, অন্যের প্রত্যাশা থেকে নয়। আর এটাই হলো শেষ কথা। যা কিছু সহজলভ্য তার কোনো দাম নেই। যে মুহূর্তে আপনি সবার জন্য সহজলভ্য হওয়া বন্ধ করে দেবেন, আপনি এক অমূল্য সম্পদে পরিণত হবেন, দুর্লভ, অসাধারণ এবং অবিস্মরণীয়। এবং এখন শেষ প্রশ্নটা আপনার জন্য। আপনি কি নিজের স্বাধীনতার এই মূল্য দিতে প্রস্তুত? একাকিত্ব, সমালোচনা, ভুল বোঝাবুঝি, এই সব কিছু গ্রহণ করতে কি আপনি রাজি অবশেষে নিজের জীবনের মালিক হওয়ার জন্য? সিদ্ধান্তটা আপনার, এবং শুধুমাত্র আপনারই।